করছি। খাল খনন সহ সিলেট সিটির মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জানালেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলের মিছিল। সংসদে গণভোট ইস্যুর সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে যাবে, মন্তব্য গোলাম পরওয়ারের। শিক্ষা অধিদপ্তরে আগুন লাগানো হয়েছিল 5 লাখ টাকা চুক্তিতে। স্টোর কিপার সহ গ্রেফতার 3। ল্যাপটপ লুটের সূত্র ধরে কারণ অনুসন্ধানে পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ক্ষমতার 2.5 মাসে দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটের কর্মসূচিতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন, তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে। আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন, দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান।
পরে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বলেন, এই সরকার কৃষক বান্ধব সরকার। ইতিমধ্যেই 12 লক্ষ কৃষকের 10,000 টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দেব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে 2,500 টাকা পাবে। এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। দেশে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 1.5 দশকে আওয়ামী লীগ বিভিন্ন সেক্টর ধ্বংস করে দেয়, এখন সবকিছুই তদবির নির্ভর হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল অপপ্রচারে নেমেছে। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পতিত স্বৈরাচারের মতো জনস্বার্থ বিরোধী কোনো আচরণ করবে না, তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিএনপিপন্থী পেশাজীবীদের বুদ্ধিবৃত্তিক সংগঠন জিয়া পরিষদ, যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আসছে, সেই সংগঠনের চেয়ারম্যান প্রয়াত আব্দুল কুদ্দুসের স্মরণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এই স্মরণ সভার। এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী পেশাজীবীদের কর্মস্থলে দলবাজি না করার পরামর্শ দেন। মির্জা ফখরুল উদ্বেগ জানান রাষ্ট্রের অভ্যন্তরে তদবির নির্ভর কর্মকাণ্ডের। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এবং বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, এখন তদবির ছাড়া কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন? মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রথম সংস্কারের ধারা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ডক্টর আলী রিয়াজ রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে পড়ার চেষ্টা করা হলো। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। কথা বলেন সম্প্রতি পাশ হওয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে। বিএনপি যদি যে পতিত সরকারের মতো যদি আচরণ করে, জনগণের স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে আইনে বিএনপির বিরুদ্ধে সেরকম হতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এ সময় তিনি বলেন, বিএনপি সহ দলের অঙ্গ সহযোগী সংগঠন ঢেলে সাজানোর কাজ দ্রুতই শুরু হবে। শীঘ্রই হবে বিএনপির কাউন্সিল। ধন্যবাদ আপনাদের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য সহনীয় করার দাবিতে বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্যজোট। শনিবার বিকেলে কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। পরে পৌরসভা চত্বরে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালাতে পারলেও বিএনপি সে সুযোগ পাবে, দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন। নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্যজোট। পরে মুক্তির মোড় শহীদ মিনারে সমাবেশ হয়। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে।
নীলফামারীতে 11 দলীয় জোটের গণমিছিল হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী বড় মসজিদ থেকে মিছিল শুরু হয়, ডিসি অফিস মোড়ে গিয়ে সেখানে সমাবেশে মিলিত হয়। জেলার জামায়াতের আমির ও নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার খুব বিপদে আছে, দেশে নানা ধরনের সংকট তৈরি করেছে বিএনপি, এসব সংকটের সমাধানও তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে, যারা এই গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছিল। তিনি আরো বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওড়াঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। বৃষ্টি আবারও আতঙ্ক ছড়াচ্ছে হাওড় পাড়ে। প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা, জলবদ্ধ হয়ে পড়ছে হাওড়ের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। আধা পাকা ধান কাটতে ব্যস্ততা নেত্রকোনার হাওড় অঞ্চলের চাষিদের। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বড় মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। হবিগঞ্জে পুরোপুরি তলিয়েছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এরই মধ্যে 57% ধান কাটা হয়েছে। পুরা হাওরে ডুবে গেছে, অনেক বাসন তো লাগবে, এছাড়া তো আমরা কোনো উপায় নাই। ঠান্ডা নিয়ে থাকতে পারি না, বিরাট অসুবিধা লাগতেছে। পারতেছি, আমরা কাটতেছি, যদি না করি এতটুকু তাহলে আমাদের তো সারা বছর খাওয়ার কোনো রাস্তা নাই। ধান তো নদীতে বাসায় জলে লয়ে গেছে গা, আনা হয়েছে, এখন আর বৃষ্টি লেগে আর বাঙাইতে হয় না। বৃষ্টিপাত গুলো হলে আসলে আমাদের সুনামগঞ্জে একটি আগামপন্ন আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জে হাওরে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি আরো প্রকট রূপে ধারণ করতে পারে। সামান্য বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। শনিবার বিকেলে মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর প্রবর্তকের মোড়, মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় ভুক্তভোগীদের। সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় বিকল হয়ে পড়ে ছোট বড় যানবাহন। বৃষ্টি থেমে গেলে ঘণ্টাখানেক পর নেমে যায় পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দীর্ঘ সময় ধরে নগরীর বেশিরভাগ খাল খননের পাশাপাশি চলছে নালা নর্দমার সংস্কার কাজ। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে দাবি ভুক্তভোগীদের। খাল খনন কর্মসূচি ও নর্দমা পরিষ্কারের ফলে এবার জলাবদ্ধতা 70% কমবে দাবি সংশ্লিষ্টদের। সেটা প্রতি বছরই হচ্ছে, মেয়র আসতেছে, মেয়র যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। ত্বরিত ব্যবস্থা নেওয়া দরকার মেয়র সাহেবের। যখন বৃষ্টি পড়বে পানি তো থাকবে, এটা তো স্বাভাবিক। ওই যে কনস্ট্রাকশন শিলফাইড কনস্ট্রাকশন মেটেরিয়ালস রয়ে গেছে, যার কারণে পানি প্রবাহ একটু অবস্ট্রাকশন হচ্ছে। তো এইটা তারপরে আজকে আমি দেখেছি উইদিন 1 আওয়ার, আমি 45 মিনিটস টু 1 আওয়ার মধ্যে কিন্তু পানি নেমে গেছে। 5 লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের মিরপুর বিভাগ। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মুস্তাক সরকার জানান, কার্যালয়ের কর্মকর্তারা এই ঘটনা জড়িত। অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম বোরকা পরে শুক্রবার ভোর 5টায় আগুন দেয় স্টোর রুমে। এ সময় রুমে থাকা 735টি ল্যাপটপের মধ্যে পুড়ে যায় 202টি ল্যাপটপ। এছাড়া উধাও আরও 83টি। আগুনের ঘটনায় আসমাউলের সাথে জড়িত আরও 2 কর্মচারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা যখন নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায়, এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এই বিষয়টাও সে জানায়। এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায়, এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হবে 3 মে রাত 9টায়। এদিকে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে 21 এপ্রিল নির্ধারিত সময় বিকেল 4টার পর মনোনয়নপত্র জমা দেয় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাই শেষে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো। আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। যতক্ষণ না এই সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ না হচ্ছে ততক্ষণ আসলে এত দূরবর্তী চিন্তা করছি না। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব। এবার প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 3 ধাপ নেমেছে, তা গত বছরের ঘটনাবলীর কারণে, জানালেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান। আগামী বছর র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। শনিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে গণমাধ্যমে গুজব ও অপতথ্য নিয়ে এক সেমিনারে একথা বলেন তিনি। জাহিদুর রহমান বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে। এ সময় আলোচকরা বলেন, অপসংবাদ বন্ধে শাস্তির ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি কোনো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ হলে সেটা নিয়ে যেন ক্ষমা চাওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশে 3 ধাপ অবনতি হয়েছে। এটা আমাদের দোষ না, ফর গডস সেক, এটা গত বছরের ঘটনা। এবার পজিশনেরও খারাপ হয়েছে, পয়েন্টও কমেছে, এবং আপনারা জানেন কি কি কারণে এটা হতে পারে হয়েছে। এবার খুব খুশি নিয়ে বললাম, আমি আশা করি আগামীবারও আমরা খুশি নিয়ে কথা বলতে পারবো। ভবিষ্যতে বাংলাদেশের এই সূচকে উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বলেই যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা প্রচলিত নয়। রক্তক্ষয়ী প্রেক্ষাপটে তাদের সাথে আমাদের অবিশ্বাসের দেয়াল রয়েছে বলার সুযোগও নেই, কারণ বিশ্বাসের জায়গাটিই নেই। মার্কিন পক্ষের সমস্যা হলো তারা কূটনৈতিক প্রক্রিয়া জুড়ে নিজেদের সর্বোচ্চ দাবিগুলো চাপিয়ে দিতে চায় এবং অন্য পক্ষকে তা মেনে নিতে বাধ্য করতে চায়। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।